তো আজকে আমরা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দুটি কবিতা। একটা হচ্ছে ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, আরটি হচ্ছে শি ডোয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। আচ্ছা, একটা সেকেন্ড, আমাকে একটা মিনিট সময় দাও। একটা মিনিট সময় দাও, আমার একটু টাইম লাগতেছে, এখানে একটু ল্যাগ হইতেছে। আচ্ছা, আমি এসে গেছি। তো দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1850 সালে মৃত্যুবরণ করেছেন, যেটা আমরা অলরেডি জানি। তবে তার সম্পর্কে আমি একটু শর্টে বলে দেই, কারণ তুমি অলরেডি রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজ পড়ানোর সময় অলরেডি তার সম্পর্কে অনেক কিছুই জেনেছো। তারপর আমি শর্টে একটু বলে দেই। হুম। এক নাম্বার কথা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম প্রধান কবি, কারণ তার মাধ্যমেই রোমান্টিক এজটা শুরু হয়। 1798 সালে স্যামুয়েল টেলর কলেরিজের সাথে তার যৌথ কাব্যগ্রন্থ লিরিক্যাল ব্যালেডস প্রকাশের মাধ্যমে রোমান্টিক আন্দোলনের সূচনা হয়। তিনি প্রকৃতিকে মানুষের পরম বন্ধু এবং শিক্ষার উৎস হিসেবে মনে করতেন। এবং তিনি আরো বলেছেন, কবিতা হলো প্রবল অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ যা প্রশান্ত মনে স্মরণ করা হয়। এই যে প্রবল অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এটি একটি ক্রিটিসিজমের লাইন। তিনি একটা বই লিখেছিলেন, সেই ক্রিটিসিজম বইটির লাইন। এরপর যেটা থার্ড ইয়ারে পাবা। এরপর তিনি 1843 সাল থেকে 1850 সাল পর্যন্ত যুক্তরাজ্যের পোয়েট লরেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই শর্টে একটু তথ্য জেনে নিলাম। এরপর দেখো, আমরা কবিতায় চলে যাচ্ছি। ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি। এখানে এই যে কবিতাটি, কোনো কোনো জায়গায় ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং এতটুকু পর্যন্তই লেখা থাকে, আবার কোনো জায়গায় এই পুরো লাইনটাই নাম হিসাবে থাকে। তবে আমাদের বইতে এই সম্পূর্ণ লাইনটি নাম হিসাবে রয়েছে, তাই আমরা এটাই লিখব। পরীক্ষার সময় যদি আমরা এই কবিতার নাম লিখি, তাহলে এই পুরো লাইনটাই লিখব। এই সম্পর্কে, এই কবিতা সম্পর্কে আমরা কিছু এখন তথ্য জানবো, ঠিক আছে? এই যে কবিতাটি, এটি হচ্ছে একটা সনেট। এটি হচ্ছে পেট্রার্কান সনেট। যেখানে আমরা সবাই জানি সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা, যেখানে দুটি অংশ থাকে। একটা হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে ষষ্ঠক। মানে অষ্টক হচ্ছে প্রথম, অষ্টক বা ইংলিশে অক্টেভ, অক্টেভে প্রথম 8টা লাইন থাকে। তারপরে ষষ্ঠক বা সেস্টেট, এখানে থাকে কি 6টা লাইন। এই 14 লাইনের কবিতাটা আগে জানি চলো, কবিতাটা তিনি কেন লিখেছিলেন। কারণ তার তো প্রত্যেকটা কবিতা লেখার পিছনে একটা কারণ ছিল। এখানে শোনো, কবিতাটি 1802 সালের আগস্ট মাসে ফ্রান্সের ক্যালেস নদীর বা ক্যালেস সমুদ্র, ক্যালেস সমুদ্র সৈকতে লেখা হয়েছিল। ক্যালেস বানান হচ্ছে CALAIS। ক্যালেস সমুদ্র সৈকতে লেখা হয়েছিল। কখন লিখেছিলেন চলো দেখি, বা কেন লিখেছিলেন। ওই সময় আহ, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ চলেছিল, যার ফলে দীর্ঘদিন ওয়ারসার তার ফরাসি প্রেমিকা অ্যানেট ভ্যালন থেকে দূরে ছিল এবং তাদের কন্যা ক্যারোলিন থেকে বিচ্ছিন্ন ছিল। যে কারণে, মানে একদম 10 বছর, 10 বছর তারা বিচ্ছিন্ন ছিল। অ্যানেট ভ্যালনের সাথে কিন্তু তার বিয়ে হয়নি, কিন্তু তার
গার্লফ্রেন্ড ছিল আর কি। তো তাদেরই একটা সন্তান হয়, মেয়ে সন্তান, যার নাম হচ্ছে ক্যারোলিন। তো 1802 সালে শান্তি চুক্তির কারণে ওই যে ফ্রান্সের সাথে এবং ইংল্যান্ডের সাথে যে যুদ্ধটা হয়, মানে যে দীর্ঘ 9 বছর, 9 বছর বা 10 বছরই বলা যায়, আহ, 9 বছরই বলা যায়, কারণ 1792 সালে আর কি বিচ্ছেদ হয়, এরপর 1802 সালে দেখা হয়, তাহলে 9 বছর পরই বলা যায়, দশম বছরে আর কি দেখা হয়। দীর্ঘ 9 বছর পর তার কন্যা ক্যারোলিনের সঙ্গে দেখা করেন তিনি। এবং এই যে কবিতাটা রয়েছে, এখানে আমরা একটা লাইন পাবো যেখানে ডিয়ার চাইল্ড বলে উল্লেখ করা হয়েছে, যেটা কবিতার কন্যাকে উল্লেখ করে, মানে কন্যাকে সম্বোধন করেছেন। তার কন্যার নাম হচ্ছে ক্যারোলিন। এই কবিতায় তার কোনো, মানে তার কন্যার কোনো নাম নেই, কিন্তু তার কন্যাকে ডিয়ার চাইল্ড বলে তিনি সম্বোধন করেছেন। এখানে মূলত তার কন্যার সঙ্গে যখন দেখা হয়, তিনি ফ্রান্সে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে, আহ, সেখানে যে গিয়েছিলেন তার সঙ্গে ছিল তার বোন ডরোথি। আহ, সে দেখা করেছিল তার মানে স্ত্রী না, তার গার্লফ্রেন্ড এবং তার কন্যার সাথে। এবং তারা ক্যালাস সমুদ্রের তীরে ঘুরতে গিয়েছিলেন সন্ধ্যাবেলা। এবং তার কন্যার হাত ধরা অবস্থায়, মানে তিনি ওই সমুদ্রের পাড়ে হেঁটে হেঁটে, মানে ওই সময়টাকে আর কি এনজয় করছিলেন। তো সেই, ওই যে সন্ধ্যার যে আবহাওয়া, ওই সন্ধ্যার যে অবস্থা, সেই সকল কিছু কবি তার অনুভূতির মাধ্যমে, প্রাকৃতিক দৃশ্য এবং তার কন্যার সাথে যে হাঁটছেন এবং তার কন্যা যে ইনোসেন্ট একজন বাচ্চা, তো এই সব কিছুই তিনি এই কবিতার ভিতরে তুলে ধরেছেন। আর কবিতার যদি ভাবগত অর্থ বলি, এখানে প্রকৃতি ও ঈশ্বরের কথা উল্লেখ রয়েছে, শিশু সারল্য ও পবিত্রতার কথা, এবং আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে আব্রাহামের কোল বা আব্রাহামস বোজম। এটা হচ্ছে, এই যে শব্দগুচ্ছ যেটি ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে বাইবেল থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হলো পরম আশ্রয় বা ঈশ্বরের পরম সান্নিধ্য। কবি তার মেয়েকে বলেছেন শিশু হিসেবে সে নিষ্পাপ, কারণ ও তো বাচ্চাটা মেয়ে। তো ও এখন কিরকম আছে, ও এখন ঈশ্বরের আশ্রয়ে রয়েছে, এই বিষয়টা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে, আব্রাহামস বোসম, যেটা হচ্ছে বাইবেল থেকে নেয়া। এই হচ্ছে কাহিনী। এখন চলো আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ি। আমি আশা করি বুঝাইতে পারছি। তারপর আমি আরেকবার বলছি, ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, এই হচ্ছে কবিতার সম্পূর্ণ লাইন আমাদের বই অনুযায়ী। এবং এটা 1802 সালে লেখা হয়, যেটা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ক্যালাস সমুদ্র সৈকতে বসে, যে তিনি তিনি যা অনুভব করেছেন প্রকৃতি এবং তার কন্যা সন্তানকে নিয়ে, সেই বিষয়টাই এখানে উল্লেখ করেছেন। এবং এই কবিতাটি হচ্ছে একটা সনেট। এখানে 14টি লাইন রয়েছে। প্রথম 8টি লাইনকে বলে অক্টেভ, শেষের 6টি লাইনকে বলে সেস্টেট। আর এটা হচ্ছে পেট্রার্কান সনেট এর যে ফর্মটা, ওটা ব্যবহার করা হয়েছে, বা ইতালীয় সনেটের যে ফর্ম। আমরা তো জানি পেট্রার্কানের সনেটের ছন্দ কি, এ বিবি এ, এ বিবি এ, তারপরে সিডিই সিডিই, এরকম। তো সেই যে ছন্দ, সেটা ব্যবহার করা হয়েছে। এরপর দেখো, ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি। এখানে কবি বলেছেন যে সন্ধ্যাটি অনেক সুন্দর। তারপর কাম অ্যান্ড ফ্রি, এই যে কাম, কাম মানে হচ্ছে শান্ত। সন্ধ্যাবেলা কি শান্ত থাকে না আবহাওয়া বা পরিবেশ? তো সেটা বলছে যে শান্ত, এবং কোনো, অ্যান্ড ফ্রি, এই ফ্রির মাধ্যমে বুঝাইছে যে এখানে কোনো অস্থিরতা নাই, মানে একদম মুক্ত পরিবেশ এখানে। দ্য হোলি টাইম ইজ কোয়াইট অ্যাজ নান, এই যে দ্বিতীয় লাইনটি রয়েছে এখানে, আহ, কবি বলেছেন যে এই যে পবিত্র সময়টি, এটা খুবই সন্ন্যাসিনীর মতো নিস্তব্ধ এবং গভীর ধ্যানে মগ্ন। এই যে নান, নান বলতে বোঝায়, নান হচ্ছে তারা ওই যে খ্রিস্টানদের আম, চার্চে থাকে না মহিলা নানরা, তারা তো চুপচাপ থাকে, তারপরে অনেকে ধ্যান করে, ধ্যানে মগ্ন থাকে। তো এখানে বলছে যে এই পবিত্র সময়টা একদম সেই নানদের মতোই নিশ্চুপ, মনে হয় যেন গভীর ধ্যানে মগ্ন রয়েছে। ব্রেথলেস উইথ অ্যাডোরেশন, দেখো একজন নান কিরকম থাকে, মানে যখন প্রার্থনা করে তখন এমন ভাবে অনেকে প্রার্থনা করে মনে হয় যেন ও শ্বাসও নিবে না, এরকম। মানে তারা এতটাই প্রার্থনায় মগ্ন থাকে যে শ্বাস নিতেও ভুলে গেছে, এরকম। তো তিনি বলেছেন যে এই যে সন্ধ্যাবেলার সময়টা,
এটা সেই নানদের মতো, যারা আম, এক কথায় পূজা করে বা প্রার্থনা করে যেন তারা শ্বাস নিতেও ভুলে যায়, সেরকম ভাবে। মানে এই সময়টাকে ওই নানদের সাথে তুলনা করা হয়েছে যে এতটাই শান্ত। এরপর দেখো, দ্য ব্রড সান ইজ সিঙ্কিং ডাউন ইন ইটস ট্রানকুইলিটি। এখানে বলেছে যে দিগন্ত বিস্তৃত যে সূর্য, এই যে দ্য ব্রড সান, দিগন্ত বিস্তৃত যে সূর্য, ইজ সিঙ্কিং ডাউন, ডুবে যাচ্ছে বা অস্ত যাচ্ছে, ইন ইটস ট্রানকুইলিটি, এর যে প্রশান্তিতে, নিজের প্রশান্তির মধ্যেই ধীরে ধীরে অস্ত যাচ্ছে, এটা বোঝানো হয়েছে এই লাইনে। এরপর বলেছে, দ্য জেন্টলনেস অফ হেভেন ব্রুডস ওভার দ্য সি। দ্য, মনোযোগ দিও, দ্য জেন্টলনেস অফ হেভেন, মানে জান্নাতের যে স্বর্গীয় যে কোমলতা বা আকাশের যে স্বর্গীয় কোমলতা, ব্রুডস ওভার দ্য সি, সমুদ্রের উপর চাদরের মতো ছড়িয়ে পড়েছে। এখানে বলছে যে আকাশটা দেখতে কি জান্নাতের মতো না, সুন্দর না? তো সেটা কি সমুদ্রের উপর চাদরের মতো বিস্তৃত বা ছড়িয়ে আছে। এরপরে এতটুকু কি, এতটুকু হচ্ছে এই যে প্রথম চারটা লাইন বলতে পারো, এই চারটা লাইনে তিনি ওই সময়টাকে আর কি, এক কথায় দৃশ্য, ওইখানের দৃশ্যটাকে উল্লেখ করেছেন। তারপর তিনি আবার বলেন, লিসেন, দ্য মাইটি বিং ইজ অ্যাওয়েক, শোনো, ঈশ্বর তার সৃষ্টিতে জেগে আছেন। এই কথাটা তিনি বলেছেন, অ্যান্ড ডথ উইথ হিজ এটার্নাল মোশন মেক, এবং তিনি তার চিরন্ত গতির মাধ্যমে জেগে আছেন। এ সাউন্ড লাইক থান্ডার এভারলাস্টিংলি, সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে বজ্রের মতো গম্ভীর ও চিরস্থায়ী এক শব্দ তৈরি করছে। এভারলাস্টিংলি হচ্ছে চিরস্থায়ী ভাবে বা মানে সারা জীবনের জন্য। এই যে দুইটা লাইন দেখো, অ্যান্ড ডথ উইথ হিজ এটার্নাল মোশন মেক আ সাউন্ড লাইক থান্ডার এভারলাস্টিংলি, এবং তিনি তার চিরন্তন গতির মাধ্যমে সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে বজ্রের মতো গম্ভীর ও চিরস্থায়ী এক শব্দ তৈরি করছেন। এই কথা তিনি এখানে বলছেন। তারপর বলেন, ডিয়ার চাইল্ড, ডিয়ার গার্ল। এখন তিনি তার মেয়েকে সম্বোধন করে বলছেন, যে মেয়ে তার সঙ্গে হাঁটতে ছিল তার হাত ধরে, হ্যাঁ। ডিয়ার চাইল্ড, ডিয়ার গার্ল, প্রিয় আহ, বাচ্চা, প্রিয় মেয়ে, দ্যাট ওয়াকেস্ট উইথ মি হিয়ার, যে আমার সঙ্গে হাঁটছো। আহ, তাকে সম্বোধন করে বলছে যে যে আমাকে, আমার সাথে হাঁটছো, ডিয়ার চাইল্ড, ডিয়ার গার্ল। এরপর তিনি বলেন, ইফ দাও অ্যাপিয়ার আনটাচড বাই সোলেম থট। এইখানে মনোযোগ দিও, এই যে কথাটার মাধ্যমে কবি বুঝাতে চেয়েছেন যে তুমি যেরকম আছো, মানে অ্যাপিয়ার কি, দেখে মনে হয় বা সামনে, একজন মানুষকে সামনে থেকে যেভাবে দেখা যায়। ইফ দাও অ্যাপিয়ার আনটাচড বাই সোলেম থট, যদি, যদিও তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যে এই যে গভীর চিন্তা বা গাম্ভীর্যপূর্ণ যে কথা, এগুলো দিয়ে তোমাদের, মানে তোমার এসব নিয়ে, তুমি এসব নিয়ে কোনো ভাবছই না বা এগুলো তোমাকে ছুতে পারছে না, কারণ কেউ একটা বাচ্চা মেয়ে, ও আর কি বুঝবে, এক কথায়। তো কবি এখানে তার তার কন্যাকে উদ্দেশ্য করে বলেছে যে তুমি হয়তো এই কথাগুলোর কিছুই বুঝতেছো না। দাই নেচার ইজ নট দেয়ার ফর লেস ডিভাইন, তারপরও তোমার যে প্রকৃতি, মানে তোমার যে সৌন্দর্য বা তোমার যে সত্তা, কোনো অংশে কম পবিত্র বা স্বর্গীয় নয়। মানে বলছে তুমি তো ছোট বাচ্চা, তুমি এই গাম্ভীর্যপূর্ণ কথাগুলো বুঝতেছ না, কিন্তু তারপরও তোমার যে স্বর্গীয় যে পবিত্রতা, সেটা তারপরও কম নয়। দাও লাইয়েস্ট ইন আব্রাহামস বোজম অল দ্য ইয়ার, তুমি শুয়ে থাকো কিসে, আব্রাহামের কোলে। তুমি সবসময়, আব্রাহামের কোলে বলতে বুঝেছে আব্রাহামস বোসম। আমি আগেই বলেছি এই যে শব্দটা আব্রাহামস বোসম, এই শব্দ, এই দুইটা শব্দের হচ্ছে বাইবেল থেকে নেওয়া, এবং এর অর্থ হচ্ছে ঈশ্বরের আশ্রয়ে থাকা। তো এখানে কবি বলেছেন তার কন্যাকে যে তুমি সবসময় থাকো কি, ঈশ্বরের আশ্রয়ে, সব সময়, একদম সারা বছর। অ্যান্ড ওরশিপেস্ট অ্যাট দ্য টেম্পলস ইনার শ্রাইন, তার মানে তুমি যদি আব্রাহামের কোলেই শুয়ে থাকো, মানে কি, সে একদম মেইন জায়গায় রয়েছে, আর সে একদম ভিতরে, ভিতরে বসেই তো তার মানে প্রার্থনা করতে পারে। এইখানের কথা বলা হচ্ছে যে
এবং তুমি অজান্তেই ঈশ্বরের উপাসনা করছো, যেমনটা মন্দিরের গর্ভগৃহে ভক্তরা করে। মানে ইনার শ্রাইন, একদম ভিতরের যে মন্দিরটা, একটা মন্দিরের যে ভিতরের যে আহ কি বলে, একদম একদম ভিতরে যেখানে বসে পূজা করা হয়, একদম মেইন পর্যায়ে। তো বাচ্চাটা তো সেখানেই রয়েছে, তাহলে ও তো নিজে না জেনেও আর কি প্রার্থনা করতেছে। গড বিং উইথ দি ওয়েন উই নো ইট নট। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, দেখো। আমরা না জানলেও গড বিং উইথ দি, মানে গড তোমার সাথে রয়েছে। হোয়েন উই নো ইট নট, মানে আমরা তখনও জানি না। আমরা না জানলেও ঈশ্বর সর্বদা তোমার সঙ্গেই আছেন। মানে আমরা হয়তো জানি না, কিন্তু ঈশ্বর সর্বদাই তোমার সঙ্গে আছেন। এইখানের এই যে 6টা লাইন, আচ্ছা দেখো আমি মনে হয় মিক্স করে ফেলছি না, শেষের যে 6টা লাইন, এই শেষের 6টা লাইন হচ্ছে সিস্টেড, প্রথম 8টা লাইন হচ্ছে অক্টেভ। এখন দেখো আমরা এখানের ছন্দগুলো দেখি। আমি বলছিলাম কি, এ বিবি এ, এ বিবি এ, প্রথম 8টি লাইনের ছন্দ। এই দেখো, কাম অ্যান্ড ফ্রি, এই ফ্রি, ট্রানকুইলিটি, এই দুটো হচ্ছে এ। তারপর নান, সান, এই দুটো হচ্ছে বি, বি। এরপর দেখো, দ্য সি আর এভারলাস্টিং লি, এই দুটো হচ্ছে এ, এ। আবার অ্যাওয়েক, মেক, এই দুটো হচ্ছে বি, বি। এরপর দেখো হিয়ার, এটা হচ্ছে সি, আর এই যে ইয়ার, হিয়ার, ইয়ার, এই দুটো হচ্ছে সি। আর থট, সি, ডি, এইটা হচ্ছে ডি। তারপর ডিভাইন, শ্রাইন, এই দুটো হচ্ছে ই। হ্যাঁ, আর নট, এই যে থট আর নট, সি ডি, এইটাও ডি। ঠিক আছে। আমি আশা করি তোমরা পারো যে কিভাবে ছন্দ বের করতে হয়, কারণ রিডিং স্কিলে কিন্তু এগুলো আছে। এবারও, এবার সেকেন্ড ইয়ারেও কিন্তু রিডিং অ্যান্ড রাইটিং একটা সাবজেক্ট রয়েছে, তো সেখানে অবশ্যই প্রয়োজন। অনেক সময় এটাও মানে এটাও আসার মতো। জানি না দিবে কিনা, কারণ তারা পরিচিত কবিতা দেয় না সাধারণত, কিন্তু যদি দেয় সেজন্য শিখে রাখা ভালো। আমি এরপর পরের কবিতায় যাচ্ছি, তোমরা কি এটা বুঝতে পারছো, একটু বলো তো আমারে। হ্যালো, কবিতা কি বোঝা গেছে, একটু জানাও তো। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন আছে বলো তো। জি জি। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে বলো, মানে কোশ্চেন থাকলে বলো, আর কোশ্চেন না থাকলেও বলো। না। আচ্ছা ঠিক আছে। খুবই সহজ একটা কবিতা, তবে লাইনগুলো কিছু কিছু লাইন খুবই সুন্দর। সেই লাইনগুলো তোমরা কোটেশন হিসেবে ইউজ করতে পারো। এই যেমন ধর ডিয়ার চাইল্ড, মানে তার বাচ্চাকে যখন সম্বোধন করেছে। আর এছাড়াও এই যে লাইনটা, দাও লাইস্ট ইন আব্রাহামস বোsom অল দ্য ইয়ার, এখানে কি একটা বাইবেলের রেফারেন্স দেওয়া রয়েছে না? তো এই ওয়ার্ডটা দিয়ে, যেহেতু আমরা জানি যে আমাদের 2টা লাইন দিতেই হয় কোটেশনে, তো 2 লাইনের বেশি দেওয়া যায়, আবার কিন্তু 2 লাইন সর্বনিম্ন দিতেই হয়। এক লাইন অনেক সময় যখন মনে না থাকে, তখন তো অনেক সময় আমি দিয়েছি পরীক্ষার সময় যদিও, যাই হোক, কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে 2টা লাইন করে, বুঝছো? তো আমি এই কবিতা যখন আসছিল তখন আমি এই 3টা লাইন দিছিলাম, এই যে দাও, কারণ এখানে কি কমার মাধ্যমে এটা শেষ হয়েছে, কিন্তু ফুল স্টপ তো আসে নাই, তো আমি এই জন্য এই 3টা লাইন দিছিলাম। কারণ এই 3টা লাইন আমার খুবই খুবই পছন্দের। এই যে বাচ্চাটার কথা বলা হয়েছে না, যে ও কিরকম রয়েছে, তো এই লাইন 3টা দিতে পারো। আর যেহেতু এখানে আব্রাহামস বোসম, তারপর টেম্পলস ইন আ শ্রাইন, মানে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে গড বিং উইথ দি হোয়েন উই নো ইট নট, মানে এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কোটেশন হিসেবে ইউজ করতে পারো। আচ্ছা দেখো, পরের যে কবিতাটা হচ্ছে, সেটা হচ্ছে শি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। এই কবিতাটা খুবই অসাধারণ একটি কবিতা। আমরা যখন পড়েছিলাম তখন আমি আমি আসলে পড়ে অনেক ভালো লাগছিল যে এই কথাটা কতটা সত্য, মানে কতটা সত্য। মানুষ যদি তার নিজের ট্যালেন্ট, বা সে যতই ভালো হোক, যতই ট্যালেন্টেড হোক, বা যতই সুন্দর হোক, সে যদি তার অবস্থান, মানে তার যে জায়গায় থাকা উচিত সেখানে যদি না থাকে, তাহলে তার ওই ট্যালেন্ট বা তার যোগ্যতা বা তার সৌন্দর্য কোনোটাই ম্যাটার করে না, সবকিছুই নষ্ট হয়ে যায়। একটা সময় কেউ আসলে ওইটা মূল্যায়নও করে না, এবং তার মানে ওইটা মিথ্যা হয়ে যায় আসলে।
কারণ যখন কোনো একটা ভালো কিছুর মূল্য তখনই পাওয়া যায় যখন সেটা একটা তার স্থানে থাকে। আশা করি আমি বুঝাইতে পারছি। যাই হোক, দেখো, গরম লাগতেছে অনেক। এই যে কবিতা, এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অন্যতম বিখ্যাত একটি লিরিক্যাল কবিতা। এটা কি কবিতা? লিরিক্যাল কবিতা। ইন্ট্রোডাকশনে এই লাইনটা অবশ্যই দিবা, ঠিক আছে, যেটা একটা লিরিক্যাল কবিতা। এটি তার বিখ্যাত লুসি পোয়েমস সিরিজের অন্তর্ভুক্ত। নাম কি? এটা তার সিরিজ রয়েছে যেটার নাম হচ্ছে লুসি পোয়েমস। তো সেখানে রয়েছে, ছিল এই কবিতাটা। 1798 সালে জার্মানি ভ্রমণের সময় তিনি এটি লিখেছিলেন। কোথায় ভ্রমণের সময়? জার্মানি ভ্রমণের সময়। কবিতাটি লুসি নামের এক কাল্পনিক বা বাস্তব তরুণীর মৃত্যুতে কবির শোক ও ভালোবাসার প্রকাশ। ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক যুগের কবি ছিলেন, তাই তিনি প্রকৃতি এবং সাধারণ মানুষের সহজ সরল জীবনকে খুব গুরুত্ব দিতেন। এই কবিতায় তিনি অত্যন্ত সাধারণ ভাষা ব্যবহার করে গভীর শোক প্রকাশ করেছেন। ফাইনালি আমি একটু বইয়ের মতো করে বলতে পারলাম। হুম। আচ্ছা দেখো, এই যে কবিতায় আমরা অনেক কিছুই দেখব, যেমন ধরো প্রকৃতির সাথে তুলনা, তারপরে শ্যাওলা ধরা পাথরের পাশে বেগুনি ফুল, এরকম কিছু শব্দ আমরা পাবো। আকাশে এক একক উজ্জ্বল তারা, তারপরে রয়েছে শোক ও শূন্যতা রয়েছে। এছাড়াও এই কবিতায় আমরা পাবো নিভৃত জীবন, মানে প্রচারের আলো থেকে দূরে থাকা এক সাধারণ মানুষের সৌন্দর্য, যেটা আমি আগেই বলেছি। প্রকৃতি ও মানব সত্তা, প্রকৃতিকে দিয়ে মানুষের সৌন্দর্য ও জীবনের তুলনা করেছেন এখানে কবি। আর একটা হচ্ছে ব্যক্তিগত শোক, মানে যে মেয়েটার কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে একটা কাল্পনিক চরিত্র বা ক্যারেক্টার। তো তার যে মৃত্যু, সেই মৃত্যু নিয়ে আসলে শোক করেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বড় কোনো জনসমষ্টির শোক নয়, বরং একজন প্রিয়জনকে হারানোর ফলে কবির ব্যক্তিগত গভীর হাহাকার হিসেবে তিনি এটা উল্লেখ করেছেন। এখন চলো দেখো, এই যে সেন্টেন্সটা, শি ডোয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, এই কথার মাধ্যমে আমরা কি বুঝি দেখো। এই ডোয়েল্ট অর্থ কি? বাস করা। অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, এই যে আনট্রোডেন ওয়েজ মানে এখানে বুঝাইছে এমন একটা জায়গা যেখানে মানুষের পদচারণা পড়ে না, মানে তাদের পা ওখানে ফালানো হয় না। তার মানে কি? ওখানে কেউই যায় না। সে বসবাস করত ওই জায়গায় যেখানে কোনো মানুষের যাওয়া আসা নেই। এই কথাটার অর্থ হচ্ছে এটা। এই কবিতার নাম হচ্ছে এটা, এবং এই লাইন দিয়েই শুরু হয়েছে। দেখো, সে ডোয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, অর্থ তো আমি আগেই বললাম যে সে এমন জায়গায় বাস করত যে পথে কোনো মানুষের পদচারণা ছিল না। বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, ডাভ নদীর যে উৎস রয়েছে তার পাশে ছিল তার মানে স্থান, মানে সে যেখানে বসবাস করত। মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ। এই যে মেড, মেড বলতে বোঝায় এক তরুণীকে বোঝায়, মেড অর্থ হচ্ছে তরুণী। আমরা আবার বুঝো না যে চাকরানী বা কিছু, মেড দিয়ে বোঝানো হয়েছে এক তরুণীকে। তিনি হচ্ছে এমন এক তরুণী যাকে মানে প্রশংসা করার মতো কেউ নাই। হুম দেয়ার ওয়্যার নান টু প্রেজ, যাকে প্রশংসা করার মতো কেউ নাই। অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এবং খুব কি বলে, ভালোবাসার মতো ছিল খুবই কম মানুষ। ফিউ টু লাভ, কম মানুষ ছিল তাকে ভালোবাসার মতো। এ ভায়োলেট, এ ভায়োলেট বাই এ মসি স্টোন, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি বলবো, মানে খুবই সুন্দর। এই যে লাইনটা, এই লাইনটা, তারপরে এই দুইটা লাইন, আর এই দুইটা লাইন, এই চারটা লাইনই খুবই ইম্পর্টেন্ট। যদি মনে করো মুখস্থ করবা, ঠিক আছে, চারটা লাইনে মুখস্থ করবা। যদি দেখো যে তারপরে কোটেশনে কম পড়ে, তাহলে করবা কি, এই দুইটা লাইন আলাদা করে দুইটা কোটেশন বানিয়ে ফেলবা, হ্যাঁ। আর এছাড়া যদি চাও এই চারটা লাইন দিয়ে কোটেশন লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে কোটেশন লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দাড়ি কমা, এই এক্সক্লামেশন, তারপরে এই যে প্রথম অক্ষর বড় হাত, এগুলো খেয়াল রাখা। মানে বইতে যেরকম দেয়া ঠিক সেরকম। এ ভায়োলেট বাই এ মসি স্টোন, এই কথার অর্থ হচ্ছে একটি শ্যাওলা ধরা, এ মসি স্টোন একটি শ্যাওলা ধরা পাথরের পাশে ফুটে থাকা একটি ভায়োলেট। ভায়োলেট হচ্ছে একটা ফুলের নাম।
মানে ওই মেয়েটাকে একটা ফুলের সাথে তুলনা করেছেন, যে ফুলটা ফুটেছে ঠিকই, তার সৌন্দর্যও ছড়িয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি একটা শ্যাওলা ধরা পাথরের পাশে। এজন্য তাকে দেখা যাচ্ছে না, তাকে কেউ যে দেখবে, তার যে প্রশংসা করবে, তাকে যে ভালো স্থানে নিয়ে যাবে, সেটা সম্ভব না, কারণ কেউ তাকে দেখছে না। হাফ হিডেন ফ্রম দ্য আই, এ দেখছো, অর্ধ অর্ধ লুকায়িত, যা অর্ধেক লুকায়িত চোখ থেকে, মানে মানুষের চোখের চোখের যে দৃষ্টিকোণ বা কি বলে, মানুষের দৃষ্টি থেকে অর্ধেক লুকায়িত, আড়ালে রাখা। ফেয়ার অ্যাজ এ স্টার, একটি তারার মতো সুন্দর, ওই মেয়েটার কথা বলতেছে কিন্তু, একটি তারার মতো সুন্দর। হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, যখন আকাশ জুড়ে কেবল একটি তারা থাকে। এই যে ইজ শাইনিং ইন দ্য স্কাই, মিট করে জলে, মানে সে এতটাই সুন্দর, মানে মানে কি বলে, তারার মতো সুন্দর। আমরা যখন আকাশের দিকে তাকাই, যখন অনেকগুলো তারা থাকে, তখন কি মনে হয় যেন এভারেজ, মানে অনেকগুলো তারা আছে, আমরা কিন্তু অতটা তখন অতটা ফিল করি না বা অতটা গুরুত্ব দেই না। কিন্তু যখন একটা তারা জ্বলজ্বল করে, তখন কিন্তু ওইটা দেখতেও ভালো লাগে, একদম তাকাই থাকি, আবার অনেকে ছবি তোলে। তো ব্যাপারটা ঠিক সেভাবে বলছে যে ও এতটাই সুন্দর, একদম তারার মতো সুন্দর, আর ওই জায়গায় ও একমাত্রই যে অনেক সুন্দর, মনে হচ্ছে যেন আকাশে একটা তারাই জ্বলজ্বল করছে এরকম, কিন্তু তাকে দেখার জন্য কেউ নাই, তাকে প্রশংসা করার জন্য কেউ নাই। এরপরে দেখো, শি লিভড আননোন, সে বসবাস করেছিল অপরিচিত হয়েই বা লোকচক্ষুর আড়ালেই। অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, এই যে দেখো, আমরা কিন্তু মেয়েটির নাম পেয়ে গিয়েছি, শেষের যে স্ট্যান্জা, সেই স্ট্যান্ডে আমরা লুসির নাম পেয়ে গেছি। যে মেয়েটির কথা কবি বলছেন তার নাম হচ্ছে লুসি। সে এই যে লাইনটা, শি লিভড আননোন অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, এই সিজড মানে কি, যাওয়া বা যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার কথা বলা বলা হয়েছে। সে লোকচক্ষুর আড়ালে বেঁচে ছিল এবং খুব কম মানুষই তাকে জানতে পেরেছিল, ফিউ কুড নো, তাকে খুব কম মানুষই জানতে পেরেছিল। আহ, এছাড়াও, আচ্ছা, ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, খুব কম মানুষই জানতে পেরেছে কখন লুসি পৃথিবী ছেড়ে চলে গেল বা মারা গেল। বাট শি ইজ ইন হার গ্রেভ, বাট শি ইজ ইন হার গ্রেভ, কিন্তু সে এখন কবরে। অ্যান্ড ওফ, মানে সে আফসোস করতেছে, বুঝছো, দ্য ডিফারেন্স টু মি, তার মৃত্যু আমার জীবনে কতটা শূন্যতা তৈরি করেছে। এখানে মূলত উইলিয়াম ওয়াটসন আফসোস করেছেন যে একটা মেয়ে যে এত সুন্দর ছিল, কিন্তু সে এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছে যেখানে তাকে প্রশংসা করার মতো কেউ ছিল না, তাকে ভালোবাসার মতো বেশি কেউ ছিল না। এরপরে সেই মেয়েটাকে সে তুলনা করছেন কিসের সাথে, ভায়োলেট ফুলের সাথে, যে এতটাই সুন্দর, কিন্তু কাজ হবে কি, সে একটা মসি স্টোনের পাশে জন্মেছে, মানে ভায়োলেট যেন এমন একটা ভায়োলেট যে একটা মসি স্টোনের পাশে ফুটেছে, হাফ হিডেন ফ্রম দ্য আই। এরপর তার প্রশংসা করতে যে এই এত কিছু এনেছে, ফেয়ার অ্যাজ এ স্টার, সিমিলি এনেছে, এই যে অ্যাজ এ স্টার, এটা একটা সিমিলি এরকম। তো এই বিষয়গুলো বলার পর তিনি বলছেন যে এবং একটা সময় কি লুসি মারা গিয়েছিল, এবং সে যখন বেঁচে ছিল তাকে খুব অপরিচিত, মানে অল্প মানুষ চিনতো, এবং সে কখন মারা গেছে তাও অল্প মানুষে জেনেছে। আবার সে যেহেতু এখন কবরে, এজন্য কবি আবার দুঃখ প্রকাশ করতেছে, সে আসলে শোকাহত। লুসি যেহেতু প্রচারের আলো থেকে দূরে ছিল, তাই তার মৃত্যুর খবরও কেউ জানতে পারেনি। কিন্তু এই যে শেষটা লাইন, কবিতার নিজের হৃদয়ের কথা বলেছেন। লুসির চলে যাওয়াটা কবির ব্যক্তিগত জীবনে যে গভীর শোক ও শূন্যতার সৃষ্টি করেছে তা বলে বোঝানো সম্ভব নয়। এই যে দ্য ডিফারেন্স টু মি, মানে সে যে এতটা কষ্ট পাইছে সেটা সে আসলে প্রকাশও করতে পারতেছে না। এই এই হচ্ছে মূল কবিতা, এই দুইটাই। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো এখনই। হ্যালো। এই দুটার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা ফাইনাল এক্সামের জন্য? দেখো, টিনটার নেবে, এখান থেকে কোশ্চেন আসবে কয়টা, উইলিয়াম ওয়াটসওয়ার্থ তো, কোশ্চেন আসবে কয়টা বলো তো, তোমাদের দুইটা না একটা, হিসাব করছো তোমরা? কোশ্চেন কি উইলিয়াম কোশ্চেন, ওয়াটসন নিয়ে?
হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে দেখো। যেমন ধরো উইলিয়াম উইলিয়াম ব্লেক। ওয়ার্ডসওয়ার্থ তো ধরো তিনটা নেভার থেকে আসে, তারপরে এই যে দুটো কবিতা আরে থেকে এটা না, আসে। ওই হিসাব না। লন্ডন। দেখো হ্যাঁ। তোমাদের কোশ্চেন আসবে না আটটা মোট, ব্রড কোশ্চেন। হ্যাঁ। তাহলে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, জর্জ গর্ডন বাইরন, পার্সি বেশি শেলি, জন কিটস, মোট 6 জন কবি। হুম। 6 জন দিয়ে 6টা তো হুম। আসবেই। বাকি যে দুইটা, সেটা ধরো 2 জন কবি দিয়ে নিবে। ঠিক আছে। হুম। সেক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্ভাবনা সব থেকে বেশি। আবার ধরো জন কিটসের বা উইলিয়াম ব্লেকের, এই যে 3 জন, এই 3 জন কবির মানে বললাম, ওয়ার্ডসওয়ার্থের যে তিন চারটা কবিতা আছে না, ওগুলোর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। বলা আগে তো যাবে? এরকম, শুনে, আগে এরকম ছিল যে গত বছর যে কোশ্চেন আসছে ধরো তিনটা ন্যাবে দিয়ে আসছে, তাহলে এবার ইমমর্টালিটি ওর দিয়া বেশি ইম্পর্টেন্ট এরকম। তোমার গত বছর যেটা আসছে ওই আচ্ছা। কবিতাটা না কইরা তাহলে অন্য কবিতাটা পড়বা। তবে তবে শোনো, তবে তুমি একটা কবিতাও বাদ দিও না আমার মতে। কোনো কবিতায় বাদ দিও না, সব কবিতা ভালো মতো পড়বা, কারণ হুম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ না, থেকে তা দুইটা তো বাদ দেওয়া যাবে দুইটা না। কোশ্চেন থাকবে, দুইটা কোশ্চেন থাকবে দেখো। তিনটা হুম। নেবে অথবা ইমমর্টালিটি ওড, এই দিয়ে ধর একটা থাকবে। আর যে বাকি তিনটা কবিতা রয়েছে, ইট ইজ এ বিউটিয়াস ইভিনিং, কাম অ্যান্ড ফ্রি, লন্ডন 1802, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, এই তিনটার যে কোনো একটা দিয়ে আসবে আরেকটা। বুঝছো? জি। তো এই জন্য তুমি বাদ জি, দিতে আমার পারবা না এখন যে সব কোনটা ইম্পর্টেন্ট। প্রায় করা হয়েছে। সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স এর ফার্স্ট গুলো পড়া হয়েছে, পরের গুলো পড়া হয়নি। আচ্ছা শোনো, সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স তুমি একত্রে পড়ো না, যে ইন্ট্রোডাকশন ইনোসেন্স, তারপর আবার এক্সপিরিয়েন্সের ইনোসেন্স, এরকম করে পড়ো নাই? না, এভাবে পড়ি নাই। ওই যে ফেসবুক কর্নারে আলাদা করে দেওয়া আছে, আলাদা হাই, আলাদা ভাগ 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 ভাগ। শোনো, এটা পড়তে হয় কি রকমের। দেখো, আচ্ছা আমরা এখন কি নিয়ে কথা বলছি, উইলিয়াম ব্লেক নিয়ে কথা বলছি, রাইট? উইলিয়াম ব্লেকে সংস অফ ইনোসেন্স আর সংস অফ না, এক্সপিরিয়েন্স। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ও আচ্ছা, উইলিয়াম উইলিয়াম ব্লেকের, ওয়ার্ডসওয়ার্থ হ্যাঁ। আচ্ছা। সংস অফ ইনোসেন্স নিয়েই না, তুমি এখন তো জিজ্ঞেস উইলিয়াম করো। ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, সংস অফ ইনোসেন্স, হ্যাঁ, উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্ল্যাকের এখন তো মানে প্রথম তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেই ছিলাম, পরে তুমি ইনোসেন্সে চলে গেলা না, তো সেটা তো আবার ব্লেকের। বুঝছো? হ্যালো? জি, জি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সব কবিতাই পড়বা আমার মতে, কারণ কবিতাগুলো ছোট ছোট, শুধুমাত্র তিনটা নেবে আর ইমমর্টালিটি ওড একটু বড়, কিন্তু বাকি তিনটা কবিতাই ছোট ছোট। বুঝছো? আর এস.টি. কলেরিজের রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার আর কুবলা খান, যেটা দেখবে গত বছর যেটা দিয়ে কোশ্চেন আসছে, তার মানে অপরটা দিয়ে আসার সম্ভাবনা বেশি। তারপরে পার্সি বেশি শেলিরও সেম কাহিনী, গত বছর যেটা দিয়ে আসছে ওটা না দিয়ে এবার অন্যটা দিয়ে দেবে এরকম, কারণ এখানে দুইটাই কবিতা আছে এরকম। আর জন কিটসেও 5টা কবিতা, 5টা না 4টা, 4টা কবিতা। তাহলে ওইভাবে পড়বা যে পিছনে কোনটা দিয়ে আসছে ওইটা খেয়াল করে ওইটা বাদ দিয়ে অন্যগুলা পড়বা ভালো মতো এরকম। আচ্ছা, ঠিক আছে। যেমন ধরো পার্সি বেশি শেলি আছে না, এটা দিয়ে আমাদের প্রথম দেখছি যে গত বছর অ্যাডোনাইস দিয়ে আসছে, তো আমাদের আসলে 2A স্কাইলার দিয়ে, ওটা ভালো মতো পড়ে গেছিলাম। তো এরকম তোমার কোশ্চেন দেখতে হবে যে আহ, কারণ তারা একই কবিতা দিয়ে তো বারবার দেয় না। তবে এবার ন্যাশনাল ইউনিভার্সিটি কি করে তো আমি জানি না, কারণ তারা একটু ডিফারেন্স আনতেছে, এজন্য বলা যায় না। এজন্য সব কবিতার ধারণা রাখাটাই ভালো, বেটার অপশন। বোঝা গেছে অনন্যা? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। আর উইলিয়াম ব্লেকের কথা আমি কি বলেছি জানো? উইলিয়াম ব্লেকের কথা বলছি এইটা যে সংস অফ ইনোসেন্স আর এক্সপিরিয়েন্সের, তোমার কি এটা পড়া হয়েছে একটু বলো তো আমারে, আগে বলো পড়ছো কিনা কিছু। হ্যালো? তাড়াতাড়ি বলো, টাইম শেষ হয়ে যাইতেছে। হ্যালো? আচ্ছা বলো, বুঝছি তো, তাহলে তুমি মেসেজে বলো বা কমেন্টে করে বলো।
কমেন্টে বলো যে তুমি কি এটা পড়ছো কিছু, সংস অফ ইনোসেন্স, মানে উইলিয়াম ব্লেকের কোনো কবিতা পড়ছো কিনা। আচ্ছা, নেক্সট ক্লাসে দেখি তাহলে উইলিয়াম ব্লেক ধরবো, অনেক ঠিক আছে। উইলিয়াম ব্লেক সহজ আছে, ওগুলোর কোশ্চেন মানে এগুলো অনেক। তবে ইনোসেন্স যখন পড়ছো দেখো, ইনোসেন্সের যে কবিতাগুলো একটার বিপরীতে আর একটা এক্সপিরিয়েন্সের। ইনোসেন্সের যে ইন্ট্রোডাকশন পড়লে তুমি ডাইরেক্ট আবার এক্সপিরিয়েন্সের ইন্ট্রোডাকশন পড়ে ফেলবা, কারণ দুইটা হচ্ছে মুদ্রা রেপিট ওপিট। ইনোসেন্স হচ্ছে মানুষের যে অবুঝ বা কি বলে, ইনোসেন্স তো বোঝোই যে বাচ্চা থাকতে যে মানুষের ভিতরে যে একটা ই থাকে, মানে কি বলে, ইনোসেন্সের বাংলা ভুলে গেছি আবার দুটো, মানে মানুষের ভিতরে যে ইনোসেন্সটা থাকে সেই বিষয় নিয়ে কবিতা লেখা হয়েছে। আর এক্সপিরিয়েন্সে লেখা হয়েছে যে মানুষ বড় হওয়ার পর যে তাদের মধ্যে যে ছোট্টবেলায় যে ইনোসেন্সটা থাকে ওটা কি নষ্ট হয়ে যায় না। তো এই বিষয়গুলোই আর কি কবিতার ভিতরে উল্লেখ করেছেন যে ইন্টারাকশন, ধরো ইনোসেন্সের ইন্টারাকশনে একভাবে তিনি লিখেছেন, আবার এক্সপিরিয়েন্সের ইনোসেন্সে ইন্টারাকশনে আবার এক্সপিরিয়েন্স টাইপের লিখেছেন, মানে অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তির কথা লিখেছেন এরকম। তো তুমি যখন আর কি ইনোসেন্সের একটা কবিতা পড়বা, এক্সপিরিয়েন্সেরও একটা কবিতা পড়ে ফেলবা। যেমন আমি যদি ল্যাম্বের কথা বলি, ল্যাম্ব কি একটা ভেড়ার কথা বলা হয়েছে। তো এই ল্যাম্ব দিয়ে বুঝাইছে কি জানো, যে ভেড়া কি একটা শান্ত প্রাণী, তার বিপরীতে এক্সপিরিয়েন্সে আবার একটা প্রাণীর কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে টাইগার। টাইগার নিয়ে আবার একটা কবিতা লেখা হয়েছে। এই ল্যাম্প দিয়ে প্রকাশ করা হয়েছে যে জিসাস ক্রাইস্টের যে নম্রভদ্র যে রূপটা সেটা, আর টাইগার দিয়ে প্রকাশ করা হয়েছে তার ভিতরে আবার ওইরকম হিংস্রতাও রয়েছে। এরকম মানে ইনোসেন্সের কবিতা দিয়ে মানুষ বা যে কোনো কিছুরই ইনোসেন্স পার্টটা বোঝানো হয়েছে। এক্সপিরিয়েন্সে সে যে পরিবর্তিত বা পরিবর্তন হয়ে যায় বড় হওয়ার পরে, তার তার মধ্যে যে আরো একটা সত্তা বাস করে, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। কবিতাগুলো পড়লে বুঝতে পারবা। যাই হোক, আমি দেখি নেক্সট ক্লাসে এটা পড়াবো না, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, এখন রাখলাম। আল্লাহ হাফেজ। বোঝা গেছে? একটু বলো তো আমাকে। আর নেক্সট ক্লাসে উপস্থিত থাকো, ঠিক আছে? সবাই সবাই উপস্থিত থাকো। ঠিক আছে। আচ্ছা।